রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে নষ্টামি করতে লজ্জা লাগে না? তোর এতটা অধপতন হয়েছে। আজকে তুই বাড়ি চল, তারপর দেখবি তোর হাল কি করি। স্যার, আপনি ম্যাডামকে ভুল বুঝছেন। উনি তো ফুল কিনতে এসেছে। কত টাকায় তোর ম্যাডামকে কিনেছিস যে দরদ ওতলায় পড়ে? না স্যার, এমন কিছু না। সত্যি উনি ফুল কিনতে এসেছে। আমার হাত টেনে নিয়ে রিকশায় উঠালো। আমি ভয়ে ভয়ে বললাম, তুমি আমাকে যা বলার বাসায় এসে বলতে, বা কি হয়েছে যেটা জেনে নিয়ে। একদম চুপ। তোর মতো মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। আমি সাহস করে আর কিছু বলতে পারলাম না। বাসায় এসে রোহন ওর প্যান্টের বেল্ট খুলে আমাকে খুব মারল। রুমের একটা কোনায় শুয়ে রয়েছি। ব্যথার যন্ত্রণায় নড়তে পারিনি। আমার 4 বছরের পিচ্চি মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি দুষ্টুমি করি বলে আব্বু তোমাকে মেরেছে তাই না? আমি আর দুষ্টুমি করব না। মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে বললাম, না মা, তুমি তো আমার লক্ষ্মী সোনা। চলো, এখন খেয়ে নিবে। না আম্মু, আমার ক্ষুধা নেই। আমি ঘুমাই। না, একটু খেতে হবে। মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। রোহানকে খেতে ডাকার জন্য ওর কাছে গিয়ে বললাম, খেতে এসো। তুই যা, আমি আসছি। আচ্ছা। রোহানকে খেতে দিয়ে আমি টেবিলের পাশে দাঁড়িয়ে আছি। তুই কি অ্যাবর্শন করবি না? না। তোকে ভালো মতো বলেছি, অ্যাবর্শন কর, নয়তো বাঁচতে পারবি না। মরে যাব, তাও আমার সন্তানকে মেরে ফেলতে দিব না। অন্যের সন্তান আমার নামে চালিয়ে দিবি, সেটা আমি মেনে নিব না। নিজের সন্তানকে অন্যের সন্তান বলতে লজ্জা লাগে না? কেমন বাবা তুমি? মুখে মুখে এত কথা বলে খাওয়া ছেড়ে রোহান আমার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে চলে গেল। রাতে আমার খাওয়া হলো না। ব্যথার যন্ত্রণায় জ্বর, খুব জ্বর হলো। সকালে 1 গ্লাস পানি আমার মুখের উপর ছুঁড়ে মারল। নবাবজাদি, তুই এখনো ঘুমাস? রাতে কি অন্য কারো কাছে গিয়েছিলি? আমার মেয়ে রাফিসা বলল, আব্বু, দেখো, আম্মুর গায়ে অনেক জ্বর, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ওসব জ্বর টর কিছু না, যত সব ঢং। আমার হাত ধরে টেনে উঠিয়ে বলল, যা, গিয়ে আমার জন্য নাস্তা রেডি কর। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ থেকে পানি পড়তে থাকলো। কোনো মতে রুটি আর ডিম ভেজে দিলাম। রোহান খেয়ে অফিসে যাওয়ার আগে বলল, সন্ধ্যায় রেডি থাকিস, তোকে হসপিটালে নিয়ে যাব। অ্যাবর্শন করব না। দরজায় লাথি মেরে রোহান চলে গেল। মনে পড়ে গেল 5 বছর আগে আমি প্রথম মা হওয়ার খবর রোহানকে দেই। তখনও খুশিতে সারা বাড়ি আমাকে কোলে তুলে নিয়ে ঘুরেছে। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি তাদেরকে আমার কাছে এনে রেখেছে। ওর একটাই কথা ছিল যে পুরো 1 বছর আমাদের সাথে থাকতে হবে। আমার বাবা মা রোহানকে খুব ভালোবাসতো, তাই ওর কথা ফেলতে পারিনি। আর ওর বাবা মা গ্রামে থাকতে পছন্দ করে, তাও ছেলের খুশির জন্য থেকেছে। রোহান অফিসে গেলে একটু পর পর কল করে বলতো, আমার অসুস্থ লাগছে কিনা, খাবার খেয়েছি কিনা, বাবু নড়াচড়া করছে কিনা, আরো কত কিছু। আবার ভিডিও কল দিত। অফিস থেকে বাড়ি ফেরার সময় খাবার নিয়ে আসতো। প্রতিদিন আমার পছন্দের খাবার রান্না করত আমার মা আর শাশুড়ি। আমাকে রান্নাঘরে যেতে দিত না। আমি ওয়াশরুমে গেলে রোহান বাইরে দাঁড়িয়ে থাকতো। এমনকি সকালে আমাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিত। আমি কিছু চাওয়ার আগেই আমার সামনে হাজির করত। সবাই আমাকে বলতো, আমি অনেক ভাগ্য করে রোহানের মতো স্বামী পেয়েছি। এখন রোহান কেন এমন করছে? কেন আমাদের সন্তানকে পৃথিবীতে আসতে দিতে চায় না? যে রোহান আগে কখনো আমাকে ঝাড়ি মেরে কথা বলেনি, আর সে এখন আমার গায়ে হাত তুলে। পুরনো কথা মনে পড়ায় বেশ কিছুক্ষণ কেঁদে মন হালকা করলাম। রাফিসা আমাকে এসে বলল, আম্মু, তুমি কেঁদো না, আমি বড় হয়ে ডাক্তার হব। তখন তোমার জ্বর হলে আমি ওষুধ দিব। হ্যাঁ মা, তুই বড় হলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা আম্মু। জ্বর হলে কি ওষুধ যেন খাই? কেন? তুই জেনে কি করবি? আহ, এত কথা বলো না তো। যা জিজ্ঞেস করছি তাই বলো। নাপা ওষুধ। রাফিসা দৌড়ে গিয়ে ফার্স্ট বক্স এনে বলল, এনে পেয়ে নাপা ওষুধ, তাই না? হুম। আবার দৌড়ে গিয়ে বিস্কুট আর কলা এনে বলল, আম্মু, এগুলো খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। মেয়েটাকে জড়িয়ে ধরে বললাম, তুই অনেক বড় হয়ে গেছিস। হুম। আমার জ্বর হলে তুমি তো আমাকে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াও। হুম। রাফিসাকে রুটি কলা খাইয়ে দিলাম। তারপর নিজে একটু খেয়ে ওষুধ খেয়ে দুপুরের জন্য রান্না করলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই গোসল করেছি। রাফিসা আগের মতো আর দুষ্টুমি করে না, অনেক শান্ত হয়ে গেছে। সারাক্ষণ বই নিয়ে থাকতেই পছন্দ করে। সন্ধ্যায় রোহান বাসায় এসে আমাকে বলল, এই কাগজটা দেখ, তুই আমাকে ডিভোর্স দিবি নয়তো অ্যাবর্শন করবি। এখন তুই ডিসিশন নে, কি করবি?
তুমি কেন এমন করো? কি সমস্যা আমাকে খুলে বলো। আমার সমস্যা তুই। তোকে আমার ভালো লাগে না। সত্যি কি আমাকে ভালো লাগে না? আমাকে ভালোবাসো না? তোকে আর কতবার বলবো যে তোকে আমি ভালোবাসি না? আচ্ছা, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তাও অ্যাবর্শন করব না। রাফিসার দায়িত্ব আমি নিতে পারবো না। যাওয়ার সময় ওকেও নিয়ে যাবি। তোর দুটো বাচ্চার দায়িত্ব কে নিবে? আমার বাচ্চাদের দায়িত্ব আমি নিতে পারবো। ডিভোর্স পেপারে সিগনেচার করে এখনই আমার বাসা থেকে বের হ। দুটো দিন তোমার কাছে সময় চাই, তারপর আমি চলে যাব। দুটো দিন পরে আবার কোনো ঝামেলা করবি না। কথা দিচ্ছি, কোনো ঝামেলা করব না। তুমি শুধু এই মেয়েটার সামনে কোনো খারাপ আচরণ করো না। তোর মেয়েকে তুই সামলে রাখবি, আমার কাছে যেন না আসে। ও তো ছোট বাচ্চা, তোমার সন্তান। তাহলে ওর সাথে কেন খারাপ ব্যবহার করো? তোর এত কথা শুনতে আমার ভালো লাগে না। যা, গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। হুম। আমি চা বানিয়ে টেবিলের ওপর রেখে দিলাম। তখন কলিং বেল বাজে। আমি দরজা খোলার আগে রোহান দরজা খুলল। ডেলিভারি ম্যান একটা পার্সেল নিয়ে এসে বলল, ইভা ইসলামের নামে একটা পার্সেল এসেছে, ওনাকে ডেকে দিবেন। জি, আমি ওর হাজবেন্ড, আমাকে পার্সেলটা দিতে পারেন? আচ্ছা। পার্সেলটা নিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলল, আজকাল তোর অনেক লোক হয়েছে, বাসায় পার্সেল পর্যন্ত পাঠিয়েছে। ওটা আমি অনলাইন অর্ডার করেছি। আমাকে একদম মিথ্যা বলবি না। তোর যে আরো প্রেমিক পুরুষ আছে তা জানি। আমার প্রেমিক পুরুষ থাকলে তোমার কি? তুমি তো ডিভোর্স পেপার সিগনেচার করে দিয়েছ, শুধু আমার সিগনেচার করা বাকি। তারপর তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাড়িতে থেকে আমার সাথে মুখে মুখে তর্ক করবি? এটা হতে পারে না। খুব বার বেড়েছিস। দুটো দিন আমাকে সহ্য করে নাও, তারপর তো আমি চলেই যাব। নাফিসা দরজার কোনায় দাঁড়িয়ে আমাদের কথা শুনে বলল, আম্মু, আমরা দুদিন পর কোথায় যাব? সুখের দেশে যাব। তুই আর তোর মেয়ে আমার চোখের সামনে থেকে সরে যা। রাফিসা নিয়ে অন্য রুমে চলে গেলাম। 4 মাস ধরে আমরা আলাদা ঘুমাই। মাঝে মাঝে রোহান আমার রুমে এসে ওর শারীরিক চাহিদা মিটিয়ে চলে যেত। এখন পর্যন্ত জানতে পারিনি কেন রোহান পাল্টে গেল। আমাকে সন্দেহ করে মারধর করা শুরু করলো। তখন থেকে প্রতিবাদ করা শুরু করি, কিন্তু প্রতিবাদ করতে গেলে বেশি মারধর করে, তাই নীরবে সহ্য করি। বেশি মারধর করা শুরু করে দ্বিতীয় সন্তানের কথা শুনে। আগেও বলতো আল্লাহ চাইলে আমি 4 সন্তানের বাবা হতে চাই, আর এখন কোনো সন্তানই চায় না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে চুপ করে শুয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও, নাকি আমার সাথে থাকতে চাও? দুজনের সাথেই থাকতে চাই। সেটা তো হবে না মা, যে কোনো একজনের সাথে থাকতে হবে। তাহলে আমি তোমার সাথে থাকব। আব্বু আমাকে একটুও ভালোবাসে না, শুধু বকে। বাবা মা সবসময় সন্তানদের ভালোবাসে। বাবা সারাদিন অফিস থেকে কষ্ট করে তো, তাই একটু রাগ দেখায়। পাশের বাসার ইরার বাবাও তো অফিসে যায়, তাও ওকে কত ভালোবাসে, চকলেট কিনে দেয়। তোমার বাবাও দিবে। বাইরে চিৎকার চেঁচেমেচির শব্দ শুনে গিয়ে দেখি রোহান একটা গ্লাস ভেঙেছে, আর হাতে একটা কাগজ নিয়ে আরেক হাত দিয়ে আমার চুলের মুঠো ধরে বলল, আমাকে ডিভোর্স দিতে না দিতেই অন্য কারোর জন্য লেখালেখি শুরু করেছিস? এত প্রেম? আমার চুলে ব্যথা লাগছে, ছাড়ো। না, বল, তোর প্রেমিককে? সত্যি বলছি কেউই নেই। তাহলে এসব কি? আমি তোমার জন্য তোমাকে নিয়ে লিখেছি। রাফিসা দৌড়ে এসে রোহানের হাতে কামড় দিল। তাতে রোহানের রাগ আরো বেড়ে গেল। রাফিসাকে দুটো থাপ্পড় দিল। তুই যেমন ডাইনি রাক্ষসী, তোর মেয়েও তেমন। এখন তো মনে হয় এটা অন্যের পাপ আমার ঘাড়ে চাপিয়েছিস। ছি, নিজের সন্তানকে নিয়ে এই নোংরা কথাটা বলতে মুখে বাজলো না। না না না, তোরা যতদিন আমার বাসা থেকে না যাবি ততদিন আমার শান্তি হবে না, আর তোরাও শান্তি পাবি না। দয়া করে দুটো দিন আমাকে ভিক্ষা দাও। দুটো দিন আমাকে শান্তি দাও। ওর সামনে যতই থাকবো তত আমাকে কষ্ট দিবে। তাই রুমে চলে যাবার জন্য পা বাড়ালাম, কিন্তু আমাকে আটকে দিয়ে বলল, টেবিলে খাবার দে। হুম, দিচ্ছি। রোহানের খাওয়া শেষে কোনো মতে রাফিসাকে খাইয়ে দিলাম। আমার খাওয়ানোর কোনো ইচ্ছে নেই, তাই শুয়ে পড়লাম। অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। তাই রোহানের রুমের কাছে গিয়ে দাঁড়াতেই শুনে পেলাম কারো সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসার মানুষটি আর আমার নেই, সে অন্যজনের হয়ে গেছে। কেন আমাকে ঠকালো? আমি তো ভালোবাসার কমতি রাখিনি। সবসময় ওকে খুশি করার জন্য যা করতে হয় তাই করেছি। তাহলে কেন এমন করলো? একটা বারো কি আমাদের সন্তানের কথা ভাবলো না?
মনের মধ্যে হাজারো প্রশ্ন কথার ঘুরপাক খাচ্ছে। কোনো কিছুর হিসেব মেলাতে পারছি না। কেঁদে কেঁদে সারা রাত পার করলাম। সকালে রান্নাঘরে বসে রুটি বানাচ্ছি, তখন কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখি অনেক সুন্দরী একটা মেয়ে। রোহান কোথায়? ও ঘুমাচ্ছে। কিন্তু আপনি কে? আমি ওর হবু বউ। আমাদের কথা শুনে রোহান এসে বলল, নিশিতা, তুমি আজকে আমার বাসায় আসবে, তা জানিয়ে আসবে তো? ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই, তাই না জানিয়ে চলে এসেছি। আচ্ছা, ভেতরে এসো। হুম। এই মেয়েটিকে? ও আমাদের বাসার কাজের লোক। বাবা মা কিছুদিন পরে আসবে, তাই পরিচিত মেয়েটিকে আগে পাঠিয়ে দিয়েছে। মেয়েটি বেশ সুন্দরী, কিন্তু তোমার থেকে বেশি সুন্দরী না। হা হা হা। ইভা, তুই গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আয়। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি কি ঠিক শুনছি যে আমার স্বামী আমাকে কাজের লোক বানিয়ে দিল? এতটা কিভাবে পরিবর্তন হলো? শুধুমাত্র মেয়েটা সুন্দরী বলে ও সুন্দরের পূজারী হয়ে গেল? ভালোবাসার পরিণতি কি এমন কষ্টের হয়? আমি ঠায় দাঁড়িয়ে আছি, হেঁটে রান্নাঘরে যাব, তার শক্তিটুকু পাচ্ছি না। রোহান এসে বলল, তোকে সেই কখন থেকে ডেকেছি, কথা কি কানে যায়? না মানে আর কি, বলো কি লাগবে? নিশিতার সামনে আমাকে তুমি করে বলবি না, আপনি বলবি। তুই আমার বউ ছিলি, এখন আর না। তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে বিদায় হ। কালকেই চলে যাব। আর তুমি নিশ্চিত থাকো নিশিতা, আমাদের সম্পর্কে কিছু জানতে পারবি না। হ্যাঁ, বিদায় হলে ভালো। এখন যা, নাস্তা রেডি কর। হুম। নাস্তা রেডি করে টেবিলে রেখে রোহানের রুমের দরজায় টোকা দিলাম। নিশিতা বিরক্তি নিয়ে বলল, প্রাইভেট টাইমে কাউকে ডিস্টার্ব করতে হয় তা জানো না? নাস্তা রেডি করেছি, তাই আপনাদের ডেকেছি। হ্যাঁ, যাও, আসছি। কিন্তু আর নেক্সট টাইম আমাদের রুমে নক দিবে না। প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা। দৌড়ে নিজের রুমে এসে কান্না করতে লাগলাম। মেয়েরা আর যাই হোক, নিজের স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। রোহানের এতটা নিচে নামতে একটু রুচিতে বাঁধল না। ঘরে বউ বাচ্চা থাকতে অন্য মেয়েকে নিয়ে রুমে সময় কাটায়। নাফিসা ঘুম থেকে উঠে আমাকে কাঁদতে দেখে বলল, আম্মু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। ও, আম্মু বলো না, কি হয়েছে? তুমি তো বলেছিলে আমরা সুখের দেশে যাব, তাহলে এখন কাঁদছো? সুখের দেশে গেলে আর কাঁদতে পারবো না, তাই এখন একটু কেঁদে নিচ্ছি। রোহান আমাকে ডাকছে। ইভা, এই ইভা, খাবার টেবিলে আয়। আসছি। খাবার টেবিলে রেখে দিয়ে চলে গিয়েছিস কেন? খাবার বেড়ে দিবে কে? আপনারা এখানে ছিলেন না তো? তাই আর কি। কথা কম বলে প্লেটে খাবার দে। হুম। রাফিসা এসে বলল, আব্বু, আমাকে একটু খাইয়ে দাও। রোহান রাফিসাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে বলল, তোকে কতদিন বলেছি তোর মেয়ে আমাকে যেন আব্বু না বলে? আহ রোহান, ও বাচ্চা মানুষ, না বুঝে ফেলেছে। বাচ্চা বলে তো অন্যায় মেনে নেওয়া যায় না। আমি রাফিসাকে কোলে নিয়ে বললাম, স্যার, ও ভুল করে বলে ফেলেছে, ক্ষমা করবেন। আম্মু, আমি ভুল কিছু বলিনি তো। আমি রাফিসার গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোর বাবা মরে গিয়েছে, উনি তোর বাবা না। আর কোনোদিন কাউকে বাবা বলবি না। উফ, রোহান, তোমার বাসায় তো একটু শান্তি নেই। ওদের কাজে রাখতে হবে না। আচ্ছা, তুমি না চাইলে ওদের রাখবো না। কিন্তু মেয়েটার রান্না খুব ভালো করে। এমন ভালো রান্না অনেকেই করতে জানে। তুমি চিন্তা করো না, নতুন কাজের লোক রাখবো। হুম। রোহান। নিশিতা খেয়ে দিয়ে বাইরে চলে গেল। সারাদিন মা মেয়ে মিলে অনেক কেঁদেছি। চোখের পানি একটা বেইমানির জন্য কেন পড়ে? কেন আমি ওর মতো ভালো থাকতে পারি না? উফ, ওর কথা ভাবতে ভাবতে মাথায় ব্যথা হয়ে গেছে। রাতে রোহান ড্রিঙ্ক করে বাসায় ফিরে এসে আমাকে খুব মারল। তার কারণ, কেন রাফিসা ওকে বাবা বলেছে। নিশিতা নাকি একটু সন্দেহ হয়েছে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এত মার খাওয়ার পরও আমি সকালে উঠে রোহানের জন্য সব পছন্দের খাবার রান্না করেছি। আজ রোহানের জন্মদিনে ওর বেস্ট গিফট হবে ডিভোর্স। দুদিন সময় চাওয়ার কারণ ছিল ওর জন্মদিনে শেষবারের মতো ওর নিজের পছন্দ মতো সব রান্না করে খাওয়াবো। আর কোনোদিন তো সুযোগ পাবো না। বরাবর ও যা চেয়েছে তাই দিয়েছি। ওর সুখে আমি সুখ পেয়েছি। কিন্তু ও আমাকে নিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। প্রিয় মানুষটি যে আমার নেই। রোহান দ্বিতীয় সন্তান কেন চাইছে না, তা এখন আমার কাছে স্পষ্ট। আমি যদি এখন ডিভোর্স না দিই, তাহলে যে কোনো মূল্যে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিবে না। মা হয়ে সন্তানকে মেরে ফেলতে পারবো না। যাই হোক, আমার ভালোবাসার মানুষ তো আমার সন্তানদের বাবা। তাই রোহানের পছন্দের একটা শাড়ি পরলাম। ও রুমের দরজা লক করে ঘুমায়, যাতে আমি বা রাফিসাকেও ডিস্টার্ব না করতে পারি।
কিন্তু আজকে দরজা লক করিনি। রাতে ড্রিঙ্কস করে এসেছিল, তাই আমি রুমে ঢুকে ডাক দিলাম, রোহান। এই রোহান, ওঠো। সাত সকালে তোর কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ, রোহান। কথাটা শুনে রোহান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, এভাবে রংচং লাগিয়ে সেজে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কে বলেছে আমার জন্মদিনে উইশ করতে? তোর মুখ দেখলে এমনি দিন খারাপ যায়, আজকে না জানি কি হবে। আমাদের এতদিনের ভালোবাসা আর সন্তানদের জন্য কি আমরা একসাথে থাকতে পারি না? তুমি চাইলে সব হবে। না না না, পারি না। তোকে চাই না। আমি ডিভোর্স চাই। কিছু না বলে রোহানের রুম থেকে বেরিয়ে গেলাম। আমার রুমে এসে নিজেকে আয়নায় ভালো করে দেখতে লাগলাম। যে আমি দেখতে খুব খারাপ, তাই স্বামীর মন পায়নি। এর মধ্যে রাফিসা ঘুম থেকে উঠে আমাকে বলে, আম্মু, তোমাকে খুব সুন্দর লাগছে। প্রতিদিন তুমি এমন সুন্দর শাড়ি পরবে। হ্যাঁ মা, পরবো। তুমি এখন যাও, ব্রাশ করে এসো, তারপর একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা। রাফিসাকে রেডি করে নিজে রেডি হয়ে রোহানের রুমের কাছে গিয়ে বললাম, টেবিলে খাবার বেড়ে রেখেছি, খেতে এসো। যা, আসছি। রোহান ডাইনিং টেবিলে এসে বলল, তুই যতই আমার মন পাওয়ার জন্য এসব ন্যাকামি করিস না কেন, লাভ হবে না। আমি নিশিতাকে বিয়ে করব। তুই আজকে ডিভোর্স পেপারে সিগনেচার করে বিদায় হ। রোহানের সামনে ডিভোর্স পেপারে নিয়ে সিগনেচার করে দিলাম। সিগনেচার করার সময় ভেবেছিলাম রোহান বলবে, সিগনেচার করো না, আমাকে ক্ষমা করে দাও, আবার নতুন করে সব শুরু করব। কিন্তু না, আমি বারবার ভুল করি। সিগনেচার করে দিয়েছি। এবার খুশি তো? হুম। এখন তোমাকে কিছু কথা বলি। মনে আছে, আমি ফুল কিনতে গিয়েছিলাম সেদিন, আমাকে নষ্টামে বলেছ, কিন্তু সেটা আমি তোমার জন্য হয়েছি। তোমাকে আজকের দিনে ফুলের তোড়া দিব। তাই সেদিন ওই ছেলেটাকে বলেছিলাম আজকে যেন বাসায় ফুলের তোড়া দিয়ে যায়। আবার ডেলিভারি ম্যান বাসায় পার্সেল নিয়ে গিয়েছিল। সেটা আমি তোমার জন্য কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে বললে আমার প্রেমিক দিয়েছে, একটাবার যদি পার্সেলটা খুলে দেখতে, তাহলে আমাকে খারাপ কথা বলতে রুচিতে বাসত। আর দুটো দিন সময় চাওয়ার কারণ ছিল, আজ তোমার জন্মদিনে তোমার বেস্ট গিফট দিব। দেখো, তোমার বেস্ট গিফট দিয়ে দিয়েছি। ইভা, তুমি আমার জন্য এত কিছু করেছ, আর আমি তোমার সাথে কি না খারাপ ব্যবহার করেছি। হা হা হা। তুই কি ভাবলি আমি এখন তোকে মেনে নিব? তা কখনোই ভাবিস না। রোহানের কথা শুনে চোখের পানি পড়তে লাগলো। প্রিয় মানুষের খারাপ রূপ সহ্য করা যায় না। আমাকে ভোলানোর জন্য এসব নাটক করার কোনো দরকার নেই। এখন তোরা মামি আমার বাসা থেকে চলে যা। হুম, চলে যাব। এখন তুমি খেয়ে নাও। তোদের যতদিন যা কিছু আছে সব নিয়ে যাস। আচ্ছা। আমার আর রাফিসার সবকিছু প্যাক করে নিলাম। আড়াল থেকে দেখলাম রোহান তৃপ্তি সহকারে আমার রান্না করা খাবার খাচ্ছে। ঘুম থেকে উঠে মেয়েটা কিছু খায়নি, তাই আমাকে বলল, আম্মু, আমার খিদে পেয়েছে, বাইরে গিয়ে খেয়ে নেবে, এখন চলো। আচ্ছা। রোহানের খাওয়া শেষ তখন আমি গিয়ে বললাম, আমরা চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। হুম। যা রাফিসা রোহানের হাত ধরে বলল, আব্বু, তোমাকে আমি খুব জ্বালিয়েছি, এখন থেকে আর কেউ তোমাকে জ্বালাবে না। কিন্তু আব্বু, তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। তুমি আমাদের সাথে থাকো। তোদের মা মেয়ের নাটক আর সহ্য হচ্ছে না। ও বাচ্চা মানুষ, ওর কথায় রাগ করো না। আমরা চলে যাচ্ছি। 5 বছরের সংসার শেষ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাওয়া ছাড়া আর কোনো জায়গা নেই। তাই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাফিসাকে পথে খাওয়ানোর জন্য কেক, কলা, পানি কিনে নিয়েছি। মেয়েটা বাসে উঠলে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার যে ঘুম আসে না। পুরনো স্মৃতি বারবার মনে পড়ে যায়। রোহানের সাথে বিয়ের পর থেকে আমি বাবার বাড়িতে 2-3 দিনের বেশি থাকতে পারতাম না। একবার আমাকে বাস স্টপে পৌঁছে দিতে কান্না শুরু করলো, আমাকে ছাড়া থাকতে পারবে না। তাইও আমার সাথে বাবা বাড়ি এলো। একটু চোখের আড়াল হলেই ইভা ইভা বলে চিল্লাপাল্লা শুরু করত। আর আজ সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে এলাম, তাও কষ্ট পেল না। ভালোবাসার পরিণতি কি শুধু একতরফা কষ্ট পায়? অন্যজন সুখে থাকে, এটা কেমন নিয়তি? ওর হাজারো স্মৃতি ভাবতে ভাবতে বাবার বাসায় পৌঁছে গেলাম। কলিং বেল বাজাতে মা দরজা খুলল। মাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কি হয়েছে মা তোর? তুই কাঁদছিস কেন? বাবা এসে রাফিসাকে কোলে নিয়ে বলল, নানু ভাই, তোমার আম্মু এত কাছে কেন? আমরা বাবাকে ছেড়ে চলে এসেছি। মামাকে ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসালো।
আমি শুধু কেঁদে যাচ্ছি, কিছু বলার মতো অবস্থায় নেই। মা এক গ্লাস পানি খাইয়ে বলল, একটু শান্ত হ মা, তারপর খুলে বল তোর কি হয়েছে। নিজেকে একটু শান্ত করে রাফিসাকে বললাম, তুমি একটু নানুর রুমে গিয়ে শুয়ে থাকো, নয়তো ক্লান্ত হয়ে পড়বে। রাফিসা বাধ্য মেয়ের মতো চলে গেল। তারপর মা বাবাকে সবকিছু বললাম। মা বাবা দুজনেই খুব কষ্ট পেয়েছে। আমি তাদের আদরের একমাত্র মেয়ে, আমার সব কথা শুনেছে, কোনোদিন আমার অমতে কিছু করেনি, এবং আমিও তাদের সব কথা শুনে মেনে চলেছি। আর আমি আজ সুখী হতে পারিনি। আমার দুই ভাই আছে, তারাও বিয়ে করে সুখে আছে, আমার বাবা মায়ের সাথে থাকে। একজন শ্বশুর বাড়িতে গিয়েছে, আর অন্যজন আমার ফুপির বাসায় গিয়েছে। আমি এসেছি শুনে ওরা কালকে চলে আসবে। কিন্তু আমি ভাবতেছি, কি করে দুটো সন্তান নিয়ে থাকবো, কি করে খরচ চালাবো। সারাদিন রাত বাবা মা আমাকে অনেক বুঝিয়েছে, তারা আমার পাশে আছে। পরের দিন ভাইয়া ভাবিরা বাসায় আসলো। গল্পটির মধ্যে তুলে ধরা হয়েছে, আমাদের দেশে এখনো হাজার হাজার নারী নির্যাতনের শিকার হচ্ছে। তারপরও তারা সন্তানদের কথা ভেবে সহ্য করার ক্ষমতা রাখে এবং সমাজের হীন দৃষ্টি থেকে বাঁচার জন্য স্বামীর সংসার করে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। তোদের সংসারে এত ঝামেলা হয়েছে যে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিয়েছিস, আর আমাদের জানানোর প্রয়োজন বোধ মনে করিসনি। হ্যাঁ, আমরা সবাই বুঝিয়ে বললে হয়তো রোহান তোর সাথে থাকতো। কম চেষ্টা তো করিনি ওর সাথে থাকার জন্য। আর তোমরা যেন ওর সাথে এসব নিয়ে কথা না বলো, তা আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তাই তোমাদের অপমান করতে চাইনি। একমাত্র আদরের বোন তোকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। আর ও তোর সাথে এত নিষ্ঠুর ব্যবহার করেছে, আর তুই আমাদের অপমানের কথা চিন্তা করে কিছু না জানিয়ে ভুল করেছিস। আমি মনে করি ইভা তোমাদের না জানিয়ে কোনো ভুল করেনি, কারণ কোনো মেয়ে চায় না তার বাবার বাড়ির লোকজনকে শ্বশুরবাড়ির কেউ অপমান করুক। তোমাদের কিছু বলতে গেলে আমার ওপর রাফিসার ওপর নির্যাতন বেশি হতো। তোমার ভাবতে পারবে না রোহানের খারাপ রোগ কতটা ভয়ানক। রোহানের বাবা মায়ের সাথে কথা বলল, ওনার ছেলে এত সাহস কিভাবে যে আমার মেয়ের গায়ে হাত তোলে, এমনকি দুধের বাচ্চাটার গায়েও হাত তুলতে ছাড়েনি। না বাবা, ওর বাবা মা এসব কিছু জানে না, আর ওনারা খুব ভালো। তাদের ছেলে খারাপ হয়ে থাকলে তাদের তো কোনো দোষ নেই, ওদের তো ডিভোর্স হয়ে গেছে। এখন আমাদের কোনো অধিকার নেই রোহান ভাইয়ের সাথে এসব বিষয় নিয়ে কথা বলার। আর যে নিজে থেকে সংসার করতে চায় না, তাকে হাজারবার বুঝিয়ে কোনো লাভ হয় না। এখন থেকে ইভা শুধু ওর সন্তানের কথা ভেবে নিজেকে শক্ত করবে। আমি ওদের কথা শুনে কান্না করে দিলাম। আল্লাহ বোধ হয় আমাকে পুরোপুরি একা করে দেয়নি। আমার পরিবার আমার পাশে আছে। মা আমাকে বুকে জড়িয়ে বলল, মা, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা সবাই তোর সাথেই আছি। সকাল থেকে শুধু কথা শুনে যাচ্ছি, খাওয়া দাওয়া যে করতে হবে তা কি কারো মনে আছে। সবাই খেতে এসো। আমি কিছু খাবো না, এখন একটু ঘুমাবো। শোনো বাপু, আমাদের বাসায় থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে। এখন খেতে চলো। তুই বিকেলে রেডি হয়ে থাকিস, ডক্টরের কাছে নিয়ে যাব। না ভাইয়া, দুদিন পরে যাব, মন মেজাজ একদম ভালো লাগছে না। এবার তোর কথা শুনলাম, এরপরে আর না। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাও মা জোর করে খাইয়ে দিল। রাফিসার খেলার সাথী তিনি, তিয়াসকে পেয়ে খুব খুশি। ও ভাবে ওর বাবা কিছুদিন পরে আমাদের নিতে আসবে, কিন্তু ওর ভাবনা যে সত্যি হওয়ার না। তিনি বড় ভাইয়ের মেয়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে, আর তিয়াস ছোট ভাইয়ের ছেলে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমি শুয়ে শুয়ে ভাবতেছি রোহানের সাথে প্রথম দেখা। ওর বাবা মা, কাকা কাকি, মামা মামি, বন্ধুরা কাজিনরা আর ও আমাকে দেখতে এসে এঙ্গেজমেন্ট হলো। বাবা মাকে বলেছিলাম তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব, তাই দেখতে এসে এঙ্গেজমেন্টে কোনো আপত্তি করেনি। সেদিন আমি লাল রঙের শাড়ি পরেছিলাম, আরও কালো রঙের শার্ট। সুন্দর মানুষদের কালো রঙে বেশি সুন্দর লাগে। দুজনে আলাদাভাবে কথা বলতে গেলাম, তখনও বলল, আপনি পরিবারের চাপে পড়ে বিয়ে করবে না। যদি নিজের ইচ্ছে থাকে, বিয়ে করতে চান, তাহলে আমার সাথে বিয়ে হবে, নয়তো না। না, আমি কারো চাপে পড়ে বিয়ে করতে যাচ্ছি না, আমি নিজের ইচ্ছে। তাহলে আমারও বিয়ে করতে সমস্যা নেই। আপনার পছন্দে কেউ আছে নাকি? আরে না না, আপনাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমাকে আপনি আগে থেকে চিনেন কিভাবে? আপনি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন, তখন আপনাকে দেখে ভালো লাগে। তারপর আপনি যে রিকশায় ছিলেন ওটা ফলো করে আপনার বাড়ির ঠিকানা পেয়ে যায়। হা হা, হতেও তো পারত।
আমি বাসায় না এসে অন্য কোথাও গেলাম, সেখানে কি আপনি আমাকে ফলো করে যেতেন? যাওয়ার দরকার হলে অবশ্যই যেতাম। ও আচ্ছা, এভাবে হাসবেন না, বুকে লাগে। এত সুন্দর হাসি। হা হা হা। দরজার পাশে দাঁড়িয়ে ওর একটা বন্ধু বলল, আর কত কথা বলবি? বাসর রাতের জন্য কিছু কথা তুলে রেখে এখন চল। সবাই তোদের জন্য অপেক্ষা করছে। হুম, চল। কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। কত সুন্দর ছিল 5 বছরের স্মৃতিগুলো। ভালোবাসারও কোনো কমতি ছিল না। একে অপরের ছায়া হয়ে থাকতাম সব সময়। বাসরাতে ও আমাকে একটা ব্রেসলেট দিয়ে বলেছিল, সারা জীবন যেন হাতে রাখি। আমার হাতে এখন আছে, শুধু মানুষটি নেই। রাফিস আমার কাছে এসে বলল, আম্মু দেখো, আমাকে এতগুলো চকলেট চিপস দিয়েছে। কে দিয়েছে? তাকে চিনি না তো। তোমাকে বলেছি না যে অপরিচিত কেউ কিছু দিলে নিবে না। উনি তো নানাদের বাসায় এসেছে, তারপর আমাকে দেখে সব দিয়েছে। এমন কে এসেছে? চলো তো গিয়ে দেখি। 6 বছর পরে তিহান ভাইয়ের সাথে দেখা। আগে থেকে বেশ পরিপাটি হয়েছে। আসলে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়। আমার দিকে একধানে তাকিয়ে আছে, তাই আমি বললাম, ওহো ওহম। তিহান ভাই, হ্যাঁ হ্যাঁ বল, কেমন আছিস? এই তো আছি ভালো। তুমি কেমন আছো? হুম, ভালো। দেশে কবে এসেছো? 1 মাস হলো। ভাবি কেমন আছে? আরে, আমি তো বিয়ে করিনি। সে কি, এখনো বিয়ে না করলে আর কবে বিয়ে করবে? আমার কথা বাদ দে, তোর কথা বল। সংসারে কে কে আছে? কেমন দিন যাচ্ছে সেসব বল। সংসারের কথা শুনে চোখে পানি এলো। তাও নিজেকে কিছুটা কন্ট্রোল করে বললাম, ভালো। তুমি বসো, মাকে ডেকে আনি। মামির সাথে দেখা হয়েছে, তুই বস। ও, তোর মেয়েটা দেখতে খুব মিষ্টি হয়েছে, একদম তোর মতোই। আমার মেয়ে তো আমার মতোই হবে। রাফিসা আমরা ফোনটা হাতে নিয়ে এসে বলল, আব্বুকে একটু কল দাও, আমি কথা বলবো। না শোনা, এখন কথা বলা যাবে না। কেন যাবে না? ব্যস্ত আছে তো তাই। তুমি যাও, গিয়ে খেলা করো। না, আমি আব্বুর সাথে কথা বলবো। মেয়েটা এত জেদ করছে যখন, তাহলে একটু কথা বলিয়ে দে। সেটা সম্ভব নয় বলে আমি উঠে গেলাম। আড়ালে গিয়ে চোখে পানি মুছিয়ে রান্নাঘরে গিয়ে ছোট ভাবিকে বললাম, ভাবি, তোমাকে কি ডেকেছি নাকি? না, আমি নিজে থেকে এসেছি। ফল, শরবত আমি বানিয়ে দিই। তোমার কোনো কাজ করতে হবে না, আমার সব কাজ করা কমপ্লিট। একটু রান্না তো করতে পারি। না পারো না? আমার সাথে এসো। হুম। তিহান ভাইয়া দেশে আসার পর আজ প্রথম আমাদের বাসায় এসেছে, তাই আজকে না খেয়ে ওকে যেতে পারবে না। বাসায় রান্নাবান্নার আয়োজন চলছে, কিন্তু আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। আমার 4 মাসে প্রেগনেন্সি চলছে। এর মধ্যেও আমার স্বামী গায়ে হাত তুলতো, আর পরিবারে কেউ আমাকে সামান্য কাজও করতে দেয় না। প্রতিটা পরিবার যদি মেয়েদের অসহায় সময়ে শক্তি দেয়, তাহলে মেয়েরা সব কষ্ট ভুলতে সক্ষম হয়। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলেই গিয়েছি, তিহান হচ্ছে ইভার মামাতো ভাই। তিহান আসার কারণে সবার ভালো লাগছে। তিহান খুব মিশুকে যায় সবার জন্য, সবাইকে অতি সহজে আপন করে নেয়। ওদিকে রোহান আজকে নিশিতাকে বিয়ে করেছে। নিশিতার বাবার অফিসে রোহান জব করে। রোহান দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট, যে কেউ দেখলে ক্রাশ খাবে। নিশিতা মাঝে মাঝে অফিসে এসে রোহানের সাথে গল্প করত। রোহানি নিয়ে বড় ক্লাবে পার্টিতে যেত। নিশিতা সারাক্ষণ টাকার অহংকার নিয়ে থাকতো, সাথে রোহানকে বোঝাতো টাকা ছাড়া কিছু হয় না। রোহানও আস্তে আস্তে নিশিতার বিলাসিতায় আসক্ত হলো। রোহান ভাড়া বাসা ছেড়ে নিশিতাদের বাসায় গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইভাদের বাসার সবাই তিহানের সাথে গল্প করতে আছে। সবাই ইভার মন ভালো করার জন্য নানাভাবে চেষ্টা করে। ইভা সবার সাথে বসে থাকলেও তার মন পড়ে আছে রোহানের স্মৃতিতে। সব কথার ইভা হুঁ হ্যাঁ বলে যাচ্ছে। তিহান বলল, ইভা, তোর বরের সাথে আমাকে মিট করিয়ে দিবি না? একদিনের ছুটি নিয়ে আসতে বল। তিহানের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কে কি উত্তর দিবে, তাই ইভাই বলল, না ভাইয়া, আমাদের ডিভোর্স হয়েছে। কথাটা বলে ইভা ওর রুমে চলে গেল। রাফিসা রোহানের ছবির সামনে নিয়ে শত কথা বলে যাচ্ছে। এই দৃশ্য দেখে ইভার চোখের পানি বাদ মানল না। ইভার কান্না দেখে পিচ্ছি মেয়েটাও চুপ করে আসে। সত্যিকারের ভালোবাসা বোধ হয় ভুলে থাকা যায় না। বেশ কিছুক্ষণ পর তিহান ইভার রুমে আসে। ইভা শুয়ে আছে। তিহানকে দেখে উঠে বসতে চাইলে তিহান বাধা দিয়ে বলে, সবার কাছ থেকে জানতে পেরেছি তোর জীবনে এখন একটা খারাপ সময় যাচ্ছে, তাই ওসব শুনে বলে তোকে আর কষ্ট দিতে চায় না। কষ্টের পত্র সবেমাত্র শুরু। কিসের কষ্ট বল? যে তোর ভালোবাসার মূল্য দিল না, সন্তানদের কথা ভাবল না, স্ত্রীর মর্যাদা দিতে পারেনি,
তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। সে তো ঠিকই ভালো আছে, আমি ভালো থাকতে পারছি না, আমার অস্তিত্বের সাথে মিশে আছে। তোর সন্তানের কথা তো ভাবতে হবে, পারছি না। যে মানুষটা আমাকে ছাড়া অন্য কিছু বুঝতো না, সেই চেনা মানুষ অচেনা হয়ে গেল। তুই নতুন করে সব শুরু কর, দেখবি তোর থেকে ভালো কেউ নেই। হয়তো কোনো একদিন। এবার মা এক গ্লাস দুধ এনে বলল, এটা খেয়ে এখন ঘুমা। মা দুধ খেতে ভালো লাগে না, তোর কোনো কথা শুনতে চায় না, এটা খেয়ে নে। উফ, তিহান, তুই গিয়ে একটু ঘুমা। না মামি, আমি ঘুমাবো না, বিকেলে যেতে হবে তো। কয়টা দিন থেকে যা বাবা, কত বছর পর দেশে এলি, আবার কবে তোর দেখা পাবো। মামি, তুমি এত ইমোশনালি হয়ে কথা বলো যে, কথা না রেখে উপায় নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন বলবো। ইভা গ্লাসটা মায়ের দিকে ধরে বলল, খেয়েছি, এবার শান্তি। হুম, তোরে আল্লাহ সুখী করলে আমার শান্তি হবে, তার আগে না। ইভার বাবার সাথে ইভার শ্বশুর শাশুড়ি ইভার রুমে আসে। ওনাদের দেখে ইভা অবাক হয়ে যায়। ওনারা এখানে কেন এসেছে? আমার ছেলে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তাতে তো আমি কিছু করতে পারলাম না। তবে আমি তোমাকে দোয়া করি, তুমি যেন সুখী হও। আর মাঝে মাঝে আমাদের সাথে কথা বলো, আর নাতিদের দেখতে দিও, এটা তোমার কাছে অনুরোধ। রোহানের বাবা আমাকে এই কথাগুলো বলে কান্না করে দিল। তিনি অনেক অনুতপ্ত বোধ করছে। তার কান্না দেখে আমিও কান্না করে দিলাম। রোহানের মা বলল, এই সময় একটু কাঁদবে না। যে তোমাকে ঠকিয়ে ভালো আছে, তার জন্য একটু চোখের পানি ফেলবে না। তোমার কষ্ট হলে তো আমার নাতি নাতনিদেরও কষ্ট হবে। বুড়া বয়সে ওরা তো আমাদের শক্তি হবে। একটা মাত্র ছেলে থাকতেও এখন নেই। আমার মা বলল, আপনাদের সাথে রোহান যোগাযোগ করতে চাইতে যোগাযোগ করবেন। শত হলে তো আপনাদের ছেলে। আমার মেয়ের যা ক্ষতিহর হয়ে গেছে তা ফিরিয়ে আনা যাবে না। সন্তানেরা ভুল করলেও তাদের অস্বীকার করা যায় না। আপা, আমরা অনেক ভাগ্য করে আপনাদের মতো পরিবার পেয়েছি, বউ পেয়েছি, কিন্তু আমার ছেলে বুঝল না। আপনার এত কিছুর পরেও আমাদের সাথে ভালো ব্যবহার করছেন, তাতে আমরা কৃতজ্ঞ। না মা, আপনারা নিজেদের দোষী ভাববেন না। যা হয়েছে সব আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আমার এদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারি। হ্যাঁ মা, তোমাদের জন্য সব সময় দোয়া করি। রাফিসা আমার কাছে ঘুমাচ্ছিল। সবার কথার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে গেল। দাদা দাদিকে দেখে খুব খুশি হয়েছে। কিছুক্ষণ আমাদের সাথে সময় কাটিয়ে বিকেলে ওনারা চলে গেল। সারাদিন সবার সাথে থেকে ভালো লেগেছে। সন্ধ্যায় সবাই চা খেয়ে টিভি দেখতে বসেছে। আমার টিভি দেখতে একদম ভালো লাগছে না। তাই নিজের রুমে এসে রোহানের স্মৃতিতে চলে গেলাম। 5 বছরের স্মৃতিতে কম কিছু নেই, এগুলো ভুলে থাকা সম্ভব নয়। রোহান অফিসে থাকাকালীন সময়ে মাঝে মাঝে ভয়েস মেসেজ দিত, লক্ষ্মী সোনা পাখিটা, এখন খেয়ে নাও, আমি খেয়েছি। আজকে শাড়ি পরে রেডি থেকো, ঘুরতে নিয়ে যাব। খুব মিস করছি আমার মিষ্টি বউটাকে। ভয়েস মেসেজগুলো শুনছি আর চোখের পানি পড়ছে। তিহান ভাইয়া আমার রুমে এসে বলল, দেখ, আমাদের দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, তাতে সবাই দুর্ভোগে পড়েছে। তুই আর চোখের পানি দিয়ে ঘরে বন্যা তৈরি করিস না। ভাইয়া, আমার ভালো লাগছে না, তুমি এখন মজা করো না তো। তোকে যে ভালো থাকতে হবে, নয়তো আমি ভালো থাকতে পারবো? আমাকে নিয়ে এত ভেবো না। যাও, সবার সাথে গিয়ে গল্প করো। আমি তোর সাথে গল্প করব। আচ্ছা শুনি তো, কি এমন গল্প করবে? ছোটবেলায় আমি একবার গাছ থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল। আম্মু সারাক্ষণ খেয়াল রাখতো আমার, কখন কি দরকার পড়ে। স্কুলে গেলেও আম্মু স্কুলে নিয়ে বসে থাকতো। আমি ব্যথা পেয়ে কান্না করলে আমার কষ্ট দেখে আম্মুও কাঁদত। সন্তানেরা ভালো না থাকলে বাবা মাও ভালো থাকে না। দেখ রাফিসা, অসুস্থ হলে তোর কত কষ্ট হয়, ঠিক তেমন মামা মামিরও তোর জন্য কষ্ট হয়। তোর জীবন তো এখনো পড়ে আছে, আল্লাহ তোকে কম কিছু দেয়নি। তুই, তোর পরিবার তোর সাথে আছে, একটা মিষ্টি মেয়ে আছে, আবার একজন তোর কোল আলো করে আসবে, ছোট্ট হাত দিয়ে তোকে আদর করবে, দুটো বাচ্চা সারাক্ষণ তোকে মামা বলে ডাকবে। এর থেকে তোর আর কি চাই? তুই আল্লাহর কাছে তোর সকল অভিযোগ বলবি, উনি তোকে ভালো রাখবে। তিহানের কথা শুনে চোখে পানি চলে এলো। সত্যি তো, আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ। আমি ভালো থাকবো, আর কারোর জন্য কষ্ট পাবো না। বড় ভাবি আর ছোট ভাবি আমার রুমে এসে বলল, আমার একটা মাত্র ননদকে মনমরা দেখতে ইচ্ছে করছে না, তাই চলে এলাম লুডো খেলতে। সাথে আমের আচার নিয়ে এসেছি ইভার জন্য। তোমার দেখি আমার কথা ভুলে গেছো? তিহান,
এত স্মার্ট দেবরের কথা কি ভুলে থাকা যায়? তোমার জন্য চানাচুর নিয়ে এসেছি। না, আমার আমের আচার ভাগ চাই। ছোটবেলার অভ্যাস তোমার গেল না। আমার জিনিসে খালি ভাগ বসাও। ঝগড়া তোলা থাক, এখন লুডো খেলা শুরু করি। চারজন মিলে লুডো খেলে কখন যে সময় পার করলাম সেটা বুঝতে পারিনি। রাতে খাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। রাফিস আমাকে জড়িয়ে ধরে ঘুমালো। আজকে মাও আমার সাথে ঘুমাবে। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি। সকালে ফুপি এলো, মানে তিহানের মা। সবার থেকে আমাকে একটু বেশি ভালোবাসে। তা নিয়ে তিহান ভাইয়ের সাথে কত ঝগড়া হতো। তিহান ভাইয়াকে ডাকতে গেলাম, গিয়ে দেখি সে ঘুমাচ্ছে। তাই ডাকনা দিয়ে চলে আসবো, তখন চোখ গেল একটা ডায়েরির ওপর। আমি ভাবলাম বাবার ডায়েরি ভুলে এখানে রেখে গিয়েছে, তাই ডায়েরি হাতে নিলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠা লেখা, ইভার ডায়েরি। লেখাটা দেখে চমকে উঠলাম, কারণ এটার বাবার ডায়েরি না, এটা তিহান ভাইয়ার ডায়েরি হবে। কিন্তু কেন আমার নামে এসব লেখা? কৌতূহল হলো, তাই ডায়েরি নিয়ে নিজের রুমে আসবো, তখন শুনতে পেলাম ফুপি বাবাকে বলছে, ইভাকে আমার ছেলের বউ করতে চাই। ভাইয়া, আপনি আমার আবদারটা রাখেন। কথাটা শুনে খুব রাগ হলো। কেন সবসময় আমার সাথে এমন হচ্ছে? আমি আর কারো ভালোবাসায় জড়াতে চাই না। রুমে এসে দরজা লক করে ডায়েরি নিয়ে বসে পড়লাম। তিহান ইভার ফুপাতো ভাই হয়, ভুলে মামাতো ভাই বলা হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তোকে সে ছোটবেলা থেকে ভালোবাসি। তুই কি আমার ভালোবাসা বুঝিস না? তোর মুখে ভাইয়া ডাকটা একদম সহ্য হয় না। তোকে খুব ভালোবাসি। তুই হাসলে মনে হয় আমি খুব সুখী। আজকে অনেক সাহস নিয়ে তোকে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু শুনলাম তুই বিয়ে করতে রাজি হয়েছিস। চলে যাচ্ছি প্রিয় মানুষকে ছেড়ে। এত বছর পরে তোকে দেখতে পেয়ে যতটা ভালো লেগেছে, ঠিক তত বেশি কষ্ট পেয়েছি তোকে কষ্ট পেতে দেখে। খুব ইচ্ছে করছে তোকে বউ করে পৃথিবীর সুখ এনে দেই, কিন্তু আমি যে নিরুপায়। তিহানের ডায়েরিতে হাজারটা কথা লেখা আছে, শুধুমাত্র ইভাকে নিয়ে। তিহান সবসময় ডায়েরি নিয়ে সাথে নিয়ে ঘোরে, আর ঘুম থেকে উঠে ডায়েরির ভেতর ইভার একটা পিক আছে সেটাই দেখে। আজকে ঘুম থেকে উঠে ডায়েরিটা দেখতে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ইভার রুমের দরজায় নক করলো। এই ইভা, দরজা খোল, তাড়াতাড়ি দরজা খুলতো। ইভা দরজা খুলে বলল, কি হয়েছে কি? সামনে থেকে সর। কেন? আমার দরকারি জিনিস খুঁজছি। সেটা কি এটা? ডায়েরিটা দেখিয়ে বলছে। খপ করে ডায়েরিটা তিহান হাতে নিয়ে বলল, তুই আমার ডায়েরিতে কেন হাত দিয়েছিস? অন্যের পার্সোনাল কোনো কিছু দেখতে নেই তা জানিস না? ভাইয়া, তুমি কেন এমন করছো? তুমি কেন বুঝো না তোমার জীবন নষ্ট হয়ে যাবে? আমার জীবন নিয়ে তোকে ভাবতে হবে না। আগে কোনোদিন ভাবিসনি, এখন ভেবে কি করবি? যত সব। তিহান রাগে গজগজ করতে করতে চলে গেল। ইভা খাটের ওপর ধপাস করে বসে পড়ে। এসব কি হচ্ছে? এত বছর পর কেন তিহানের ভালোবাসার কথা জানলাম? শুধুমাত্র আমার জন্য তিহান ভাইয়া সবাই ছেড়ে দূরে থাকে, আবার এখনো আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি তার চোখের সামনে থাকলে বেশি কষ্ট পাবে। না, আমি দ্বিতীয়বারের মতো কারো ভালোবাসায় জড়াবো না। আমি চলে গেলে সবাই ভালো থাকবে। তিহানের মা ইভার মাথায় হাত রাখতে ইভা ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, কিছু কি বলবে? তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শোন। যে স্বামী তোকে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছে, তাকে কেন আঁকড়ে ধরে বেঁচে থাকবি? প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যাবে না। সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত অপেক্ষা করে ডিভোর্স দিতে পারবে। কিন্তু সে তোকে এতটুকু সময় দেয়নি, সন্তানকে অস্বীকার করেছে। তোর এখনো অনেক দূর পথ চলা বাকি। সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। সমাজ তোকে ভালোভাবে থাকতে দিবে না। প্রতিদিন তোকে লড়াই করতে, তাতে তোর সন্তানদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই আমি তোকে আমার ছেলের বউ করতে চাই। না ফুপি, এটা হয় না। কেন হয় না? তোর কি মনে হয় তিহান তোকে ভালোবাসবে না? তিহান ভাইয়া আমাকে এখন ভালোবাসলে সেটা হবে আমাকে দয়া করে ভালোবাসা। আর আমার সন্তানদের কখনো বাবার ভালোবাসা দিতে পারবে না। সমাজও অনেক কথা বলবে। না রে মা, তিহান তোকে সত্যি খুব ভালোবাসে। তোর সন্তানদেরও কখনো বাবার অভাব বুঝতে দিবে না। তুই রাজি হয়ে যা মা। না না না, এটা হয় না। এবার মা এসে বলল, আমার তো তোর ভালো চাই, তুই সুখী হবি। না মা, এসব হয় না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? তোর মাকে এভাবে বলিস না, কষ্ট পাবে। তাদের কোনো দোষ নেই। আমি নিজে চেয়েছি তোকে বউ করতে।
তোমাদের কারো আমার কথা ভাবতে হবে না। এখন আমাকে একা থাকতে দাও। ফুপিয়ার মা চলে গেল। রাফিসার খেলার সাথী পিয়া আমাকে জ্বালায় না। আগের মতো আবদার করে না, আম্মু এটা এনে দাও, এটা করো। এখন সে বুঝে গেছে তার মা কিছু করতে পারবে না। কিন্তু আমার সামনের দিনগুলো সন্তানদের নিয়ে থাকতে হলে কিছু করতে হবে। এমন অবস্থায় কিছু করা যাবে না বলে আমাকে তিহান ভাইয়ের ঘাড়ে চাপিয়ে আপদ বিদায় করতে চাইছে। তারা কেন বুঝে না আমি কারো মায়ায় জড়িয়ে থাকতে চাই না। ভাবতে ভাবতে প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর বড় ভাই এসে বলল, বিকেলে রেডি হয়ে থাকিস, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা। সকালের ওই ঘটনার পর থেকে তিহান ভাইয়ের সাথে দেখা হয়নি। বিকেলে রেডি হয়ে ডক্টরের কাছে যাব, তখন তিহান ভাইয়ের সাথে দেখা। আমার সাথে কোনো কথা না বলে চলে যেতে লাগলো। তখন বড় ভাইয়া বলল, তিহান, তুই কোথাও কি যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, সামনের রাস্তার কাছে একটু ঘুরতে। তাহলে তুই ইভাকে নিয়ে ডক্টরের কাছে যা। আচ্ছা। অনিচ্ছা সত্ত্বেও তিহান ভাইয়ের সাথে গেলাম। যাওয়ার পথে কোনো কথা বলিনি। ডক্টর দেখিয়ে আসার পথে ফুচকা খেতে ইচ্ছে করলো, কিন্তু সাহস করে কিছু বললাম না। তিহান রিক্সা থামাতে বলে গিয়ে অনেক ফুচকা কিনে আনলো। বাসায় এসে সবাই একসাথে ফুচকা খেতে লাগলাম। তখন আবার সেই এক প্রসঙ্গ শুরু হলো, তিহানের সাথে বিয়ে নিয়ে। রুমে এসে নিজের আর রাফিসার টুকিটাকি জিনিস গুছিয়ে রাখলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। আমার চোখে ঘুম নেই। সবাই ঘুমাবে সেই অপেক্ষা করতে আছি। এ বাড়িতে থাকলে কেউ আমাকে শান্তিতে থাকতে দিবে না। তাই আজকে রাফিসাকে নিয়ে চলে যাব। আমাদের সমাজে এখন অনেক পুরুষ আছে, তারা সন্তানদের কথা না ভেবে ডিভোর্স দিয়ে দেয়। তাদের লোভ লালসার জন্য মস্তিষ্ক বিকৃত ঘটে। আমাদের উচিত সেসব মেয়েদের সাপোর্ট করা। তারা যেন অতীত ভুলে সামনের দিনগুলোতে সুখী হতে পারে। সবাই ঘুমিয়ে গেছে, এখনই পালানোর সময়। রাফিসা ঘুমাচ্ছে, তাই ওকে কোলে নিলাম। আর এক হাতে ব্যাগ নিয়েছি। প্রেগনেন্ট অবস্থায় রাফিসাকে কোলে নিতে কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। সন্তানদের ভালোর জন্য এতটুকু কষ্ট সহ্য করতে হবে। রুমের দরজা আস্তে করে খুলে বেরিয়ে মেন দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম। তখন আবার বাবা বলল, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তুমি এখনো ঘুমাওনি কেন? আমরা কি তোর কেউই হই না? এতটা পর হয়ে গেছি যে তোর সন্তানদের নিয়ে বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? আমরা কি তোর কোনো ক্ষতি চাচ্ছি নাকি? না বাবা, এভাবে বলো না। আমার জন্য তোমাদের কোনো অসুবিধায় ফেলতে চাই না। খুব বেশি বড় হয়ে গিয়েছিস, যা ইচ্ছে হবে তাই করবি নাকি? রুমে গিয়ে ঘুমা যা। বলে বাবা রাফিসাকে আমার কোল থেকে নিয়ে গেল। বাবা খুব রাগ হয়ে গেছে বাবার খুব রাগ হয়ে গেছে, তাই কিছু না বলে রুমে চলে যেতে লাগলাম। হ্যাপি বার্থডে টু ইউ ইভা। কয়েকটা বেলুন ফাটানোর শব্দ। পিছনে ফিরে দেখি মা বাবা, ভাইয়া ভাবি, ফুপি, তিহান দাঁড়িয়ে আছে, সাথে একটা কেক। চোখ ঝলঝল করছে। যারা আমাকে এতটা ভালোবাসে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলাম শুধুমাত্র কারো স্মৃতি আগলে রাখার জন্য, যে আমার সাথে বেইমানি করেছে। না, আমি ভুল করেছি তাদেরকে আবার কষ্ট দিয়ে। মা আমার কাছে এসে বলল, তুই তোর সন্তানদের কথা ভেবে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তুই কি আমার সন্তান না, যে তোর কথা আমরা ভাববো না? আমরা তো তোর ভালোই চাই। মা, আমার ভুল হয়ে গেছে। তোর এই ভুলের শাস্তি অনেক কঠিন হবে। এ এ না, হ্যাঁ, তোর শাস্তি হচ্ছে কেক কেটে সবাইকে খাইয়ে দে। সবাই হাহা করে হেসে উঠল। খারাপ সময় পরিবার পাশে থাকলে হাজারটা খারাপ সময় অতিক্রম করা যায়। কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। তিহান ভাইয়া আমার দিকে তাকায়নি। আজকে তিহানের জন্য তোকে ধরতে পেরেছি। তিহান তোকে দেখেছে তুই জিনিসপত্র গোছাচ্ছিস। তুই চলে গিয়ে আমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলি, তাই আমরা তোকে আগে সারপ্রাইজ দিলাম। তোর বার্থডে কেক তিহান নিজে বানিয়েছে। আমি তিহান ভাইয়ার কাছে গিয়ে বললাম, ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য আমার পরিবারকে আবার ফিরে পেলাম। আমার একটা ভুলে অনেক ক্ষতি হয়ে যেত। তোর সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে, সেটাকে আমি চাইতে পারি নাকি? আমরা সবাই তোর ভালো চাই। আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, সবার এখন ঘুমানোর দরকার, বিশেষ করে তোর। যা, গিয়ে ঘুমা। যে যার মতো করে ঘুমাতে গেল। আমিও ঘুমাতে এসেছি, কিন্তু ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাগলাম। ঘুমানোর অনেক চেষ্টা করছি, তাও ঘুম আসছে না। ঘড়ি দেখলাম 2টা 30 বাজে। তাই অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর একটু ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। ছাদের অনেক গোলাপ ফুলের গাছ আছে, আমার খুব ভালো লাগার জিনিস। গাছে পানি দিয়ে হাঁটতে শুরু করি। তিহান ভাইয়ার আগমন ঘটে, সেও নিয়মিত ফজরের নামাজ পড়ে।
আমাকে দেখে বলল, তোর এ সময়ে ছাদে আসা একদম উচিত হয়নি। আর কখনো একা আসবি না। জানি উচিত হয়নি, তাও প্রকৃতির সাথে একা থাকতে ইচ্ছে হলো। বেবিটা আসুক, তারপর যত খুশি একা থাকিস। আমাকে এত ভালোবাসো, তাহলে সেদিন অন্যের বউ হতে দিয়েছিলে কেন? তোকে বলার সাহস পাইনি। সাহস করে বলে দিতে, যা হবার হতো। বুঝতে পারিনি তুই এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যাবি। এখন নিজের জীবনটা গুছিয়ে নাও। তোকে ছাড়া সম্ভব না। অনেক চেষ্টা করেছি, তাও পারিনি। তুই চাইলে তোকে আমার বউ করব। এটা হয় না। কেন হয় না? আমাকে একটাবার সুযোগ দে। তোর আমি সব থেকে আমি সুখী রাখতে পারবো। আমার দুটো সন্তান আছে, তাদেরকে ছেড়ে কখনো থাকতে পারবো না। আর তুমি অন্যের সন্তানের দায়িত্ব কেনই বা নিবে? তোর সন্তানেরা কখনো বাবার অভাব বুঝবি না। আমি ভালো বাবা হয়ে দেখাবো। না ভাইয়া, চাইলে সব হয় না। তিহান ভাইয়া আমার হাত ধরে বলে, শুধু একটাবার আমাকে বিশ্বাস করে দেখ। তোর বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম, আমি প্রতিষ্ঠিত হতে চাই। কারোর উপর ডিপেন্ড করে বাঁচতে চাই না। কারণ আমার মনে হবে সে আমাকে দয়া করছে। আচ্ছা, সবকিছুতে তোকে আমি হেল্প করব। আমাকে সাথে রেখে দেখিস। তারপর তোর যদি মনে হয় আমি তোর বিশ্বাসের জায়গা করতে পারিনি, তখন আমি সারা জীবনের জন্য তোর জীবন থেকে সরে যাব। ঠিক আছে, তাই হোক। এখন তুমি সবাইকে বলবে যে তুমি বিয়ে করবে না। আচ্ছা, নিচে এসে সবার জন্য চা বানালাম। মা একটু রাগারাগি করেছে কেন রান্নাঘরে গিয়েছি তাই। আজকে আমার পছন্দের সবকিছু রান্না করেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে থেকে রেডি হয়ে বের হলাম। কাছে একটা পার্কে ঘুরতে যাব আমি, তিহান, রাফিসা আর তিয়াস। বাসা থেকে বের হতে পাশের বাসার একজন আরেকজনকে আমাকে শুনে বলল, ডিভোর্স হয়েছে, তাও কোনো লজ্জা নেই। প্রেগনেন্ট অবস্থায় বাসা থেকে বের হয়েছে। হ্যাঁ, স্বামীকে ধরে রাখতে পারেনি। নিশ্চয়ই কোনো দোষ আছে, নয়তো এই অবস্থায় কেউ কি ছেড়ে দেয়? ওদের কথা শুনে তিহান বলল, আল্লাহ না করুক আপনার মেয়ের সাথে যদি কিছু হয়, তাকেও কি এসব কথা বলবেন? ও কি আপনার টাকায় খায় না পরে, যে আপনার অসুবিধা হচ্ছে? তিহানের কথা শুনে নিজের কাছে খুব ভালো লাগলো। তাই আমিও গিয়ে প্রতিবাদ করলাম, প্রেগনেন্ট অবস্থায় বাসা থেকে বের হওয়া যাবে না কেন? কোথাও কি লেখা আছে? আর আমার দোষ আছে কি না তা আপনি জানলেন কিভাবে? কোনো নিউজ পেপারে আমার নামে লেখালেখি হয়? এসব বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করুন। ওনাদের সাথে আর কোনো কথা না বলে আমরা পার্কে গেলাম। ওনাদের কথা শুনে খারাপ লাগলো। ঘুরতে এসে খুব ভালো লাগলো। ফুচকা ও আইসক্রিম খেয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে গেলাম। পরের দিন তিহান ভাইয়া তাদের বাসায় চলে গেল। মাঝে মাঝে দেখতে আমাকে আসতো, আর প্রতিদিন খোঁজ নিত। এভাবেই কেটে যায় কয়েক মাস। ডিভোর্সি মেয়েরা যারা প্রতিদিন এরকম আন্টি আঙ্কেলদের কথা শুনছেন, তারা সামনের দিনগুলিতে ভালো থাকতে প্রতিবাদ করুন। তাতে আপনার ভালো হবে এবং সন্তানের জন্য ভালো। অন্যের কথায় কান দিয়ে নিজেদের ক্ষতি করবেন না। সবার ভালো থাকার অধিকার আছে। গল্পটা কেমন হচ্ছে গঠনমূলক কমেন্ট করে জানাবেন। গল্পটি একটু বড় হওয়ায় দুটি পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।